আগের দিন আমরা মহাকর্ষ বলের সূত্রটা পড়েছিলাম, তো আজকে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো ফার্স্টে দেখে নেব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মহাকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। সংরক্ষী বলের ইংলিশ টার্ম হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তার মানে এই বলটাতে কোনো রকম মোট এনার্জিটা হচ্ছে সবসময় সংরক্ষিত থাকবে। নেক্সট হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স। কেননা দেখেছিলাম দুটো পার্টিকেল, তাহলে তাদেরকে সব সময় একে অন্যকে হচ্ছে আকর্ষণ করছে, মানে সব সময় নিজের দিকে টানছে, সেহেতু কেন্দ্রের দিকে কাজ করছে, তাই এটাকে আমরা বলতে পারবো কেন্দ্রীয় বল। নেক্সট 3 নম্বরে হচ্ছে 4টে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে মহাকর্ষ বলটা হচ্ছে সব থেকে দুর্বলতম, মানে সব থেকে দুর্বল। আর এর রেঞ্জ বা পাল্লাটা মানে কতটা দূর পর্যন্ত কাজ করবে মহাকর্ষ বল, যেটা নক্ষত্রের ক্ষেত্রে বা স্টারের ক্ষেত্রেও আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর পাল্লাটা হচ্ছে অনেক বেশি বা রেঞ্জটা হচ্ছে অনেক বেশি। বেশ, তাহলে মহাকর্ষ বলের এই 4টে বৈশিষ্ট্য মোটামুটি মনে রাখতে হবে। নেক্সট যে টপিকসটা আমরা পড়ছিলাম, যে আগের দিন দেখেছিলাম যে জি এর ভ্যালু পরিবর্তন উচ্চতার সঙ্গে, তো আজকে জি এর পরিবর্তনটা পড়বো গভীরতার সঙ্গে। মানে যত ডেপথে যাব আর্থের, তত হচ্ছে জি এর ভ্যালুটা চেঞ্জ হবে। এদের এই ক্যালকুলেশনটা কিভাবে করব, এই হচ্ছে আর্থের যে কোনো একটা, এটা হচ্ছে আর্থের সেন্টার, ঠিক আছে। তো এইটা আর্থের সারফেস বা পৃথিবী পৃষ্ঠ, সেখান থেকে যদি আমরা ভেতরের দিকে এইখান থেকে এইটা মানে এইচ না ডি গভীরতায় গেলাম, তাহলে আমাকে এই জায়গাতে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমাকে জি এর ভ্যালুটা বের করতে হবে। এবার আমরা কি বলেছিলাম যে আর্থের হচ্ছে যে আর্থটাকে আমরা একটা পয়েন্ট হিসাবে কল্পনা করতে পারি বা বস্তু কণা হিসাবে কল্পনা করতে পারি, যেখানে বস্তু কণাটার টোটাল মাস বা ভরটা হচ্ছে তার ভর কেন্দ্রে হচ্ছে থাকবে। তাহলে এখানে পৃথিবীর ভর যদি বড় হাতের এম দিয়ে লিখি, তাহলে টোটাল ভরটা হচ্ছে এখানে কেন্দ্রীভূত থাকবে। আর এইখানে একটা ভর আছে ধরলাম স্মল এম, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল কত হবে, সেটা হচ্ছে যে এই অংশটুকুর মাস নিতে হবে, কারণ আমার এখানে এখন এই অংশটুকুর মাসটা লাগবে, ঠিক আছে। তাহলে এমটা হয়ে যাবে এখন এই অংশটুকুর মাস। তাহলে এই অংশটুকুর মাস আমরা জানি না, ধরলাম এম ই, ঠিক আছে, ধরলাম এম ই। আর এইখানে মাসটা স্মল এম বাই এইখান থেকে এই দূরত্বটা আমরা ধরে নিই স্মল আর, তাহলে স্মল আর এর স্কোয়ার। এইটার সঙ্গে ইকুয়াল হবে কোনটা না অভিকর্ষ বলটা। তাহলে এর উপর কত অভিকর্ষ বল কাজ করবে, এম স্মল জি। তাহলে দেখো জি এর ভ্যালুটা চলে আসছে, বোথ সাইড এম এম কেটে দাও, তাহলে জি এম ই বাই আর স্কোয়ার এইটা আসছে, ঠিক আছে। জি এটা আসছে। এবার দেখো আমাকে এই এম ইটা বের করতে হবে। এম ইটা কিভাবে বের করব, এম ই মানে ভর সমান কি হয়, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে পৃথিবীর ঘনত্ব আমরা ধরছি রো, আর এইটুকু অংশের আয়তন কত হবে 4/3 পাই, আর এইটুকু অংশের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে 4/3 পাই আর কিউব হয়েছে। এইবার এই রোটা পৃথিবীর ঘনত্ব যদি আমাকে বের করতে হয়, তাহলে পৃথিবীর মোট ভর বাই পৃথিবীর মোট আয়তন, তাহলে মোট আয়তন কত হয়ে যাবে 4/3 পাই আর কিউব। এখানে আরটা হচ্ছে এইখান থেকে পুরো এতটা পর্যন্ত, বোঝা গেছে। এই জিনিসটা বুঝতে পারলে, এটা ঘনত্ব সমান বস্তুর ভর, মানে এই যে পৃথিবীটার ভর, বস্তুর ভর না সরি, এটা পৃথিবীর ভর, তাহলে এটা পৃথিবীর ভর বাই হচ্ছে পৃথিবীর
মোট আয়তন, তাহলে পৃথিবীর মোট আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। তাহলে এই ঘনত্বের জায়গায় এই ভ্যালুটা আমরা এখন বসিয়ে দেবো। তাহলে m 4/3 পাই আর কিউব ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে দাও, তাহলে দাঁড়িয়ে গেল কি m আর কিউব বাই আর কিউব হয়েছে। এবার এই দিকটা আমি মুছে দিচ্ছি, আরো ক্যালকুলেশন করতে হবে। বেশ, এইবার দেখো, আচ্ছা এটাও মুছে দিই, এটাও আর লাগবে না। তাহলে এইখানে এই যে এটা তো এম ই বের করেছি, তাহলে এম ইর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে জি বাই আর স্কোয়ার ইন্টু এম আর কিউব বাই আর কিউব। তাহলে এই আর স্কোয়ার এই আর কিউব কেটে গিয়ে এখানে একটা আর পড়ে থাকলো। তাহলে এটা ফাইনালি কি আসছে, জি ক্যাপিটাল এম বাই স্মল আর বাই ক্যাপিটাল আর এর কিউব। এইটা ফাইনালি জি এর ভ্যালুটা এলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার ডি গভীরতায় জি এর ভ্যালু, ডি গভীরতায় জি এর ভ্যালু, ঠিক আছে। এবার দেখো আমরা আগের দিন পড়েছিলাম যে কি স্মল জি মানে সমুদ্র পৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালুটা কত হয়, ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই জায়গায় বসাতে পারি সেটা, তাহলে এই জায়গায় বসালে জি ডিটা কি হয়ে যাবে, এই জায়গায় যদি বসায় তাহলে জি ডিটা কি হয়ে যাবে, জি আর বাই আর। এটা বুঝতে পারলে এই যে জি এম বাই আর স্কোয়ার এর জায়গায় জি বসিয়ে দিলাম, তাহলে এখানে নিচেতে একটা জি, নিচেতে একটা আর হচ্ছে বড় হাতের আর পড়ে থাকলো, আর উপরে আরটা থাকবে, তাহলে স্মল আর বাই এইটা, আর এর জায়গায় আমরা কি বসেছি, জি বসিয়ে দিয়েছি। বেশ, এবার দেখো বইয়ে যেটা করা আছে তোমাদের দেখবে, ছায়ার বুকটা সাধারণত ইউজ করো বা সাঁতরা বইয়ে যে কোনো বইয়ে এরকম করে করা আছে। তাহলে এই যে আমরা ছবিটা এঁকেছিলাম কিরকম, এই হচ্ছে পৃথিবী, তাহলে আমরা এই জায়গাতে হচ্ছে জি এর ভ্যালু বের করছি, এইখান থেকে এইটা ডেপথটা কি বলেছিলাম ডি, আর এইখান থেকে এই টোটাল রেডিয়াসটা কত আর, আর এইখান থেকে এইটুকু মানে এইখান থেকে এইটুকু অংশ কত ধরেছিলাম, এইটুকু অংশ স্মল আর ধরেছিলাম। তাহলে স্মল আর সমান আমরা কি বলতে পারি, ক্যাপিটাল আর বাই ডি। এইখান থেকে এইটুকু বাদ দিলে আমার স্মল আরটা বেরিয়ে যাবে, তাহলে এখানে স্মল আর এর জায়গায় বসিয়ে দাও, তাহলে জি বাই আর, স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বাই ডি হয়েছে। বেশ, নেক্সট যেটা করবে এটাকে সাজিয়ে লেখো, তাহলে জি এই আরটাকে এখানে ভেতরে ঢুকিয়ে নাও, তাহলে 1 মাইনাস ডি বাই আর। তাহলে এই ফরম্যাটটা তোমাদের মনে রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে এই ফরম্যাটটা, ঠিক আছে। তাহলে ডি গভীরতায় জি এর ভ্যালু হয়ে গেল এইটা। তাহলে দেখো জি এর ভ্যালু আমরা যত পৃথিবীর সেন্টারের দিকে যাচ্ছি বা পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছি তত কি হবে, এই ডেপটা বাড়বে, আর ডেপটা বাড়া মানে এই টোটাল কোয়ান্টিটিটা বাড়বে, এই টোটাল কোয়ান্টিটিটা বাড়লে সেটা 1 থেকে আমরা বাদ দিই, তার মানে কি কমবে। সেই জন্য যত গভীরতায় যাব জি এর ভ্যালু আমার তত হচ্ছে কমতে থাকবে। এইবার হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে যদি আমরা দেখি, পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু কত হবে, অ্যাট দি সেন্টার অফ দি আর্থ। তাহলে সেন্টার অফ দি আর্থ এখানে ডেপটা কত হবে, ডেপটা তাহলে আর বসাতে হবে। আমরা বার করছি কিরকম, বার করছি এইবার এই দিক আমরা ডিটা মাপবো কখন, এইখান থেকে মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে। তাহলে এটা আস্তে 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 এই পর্যন্ত যাচ্ছি, তাহলে টোটাল কত গেলাম 8 দূরত্ব। তাহলে এর জায়গায় যদি আমরা আর বসিয়ে দিই, তাহলে পৃথিবীর কেন্দ্রের জন্য ডেপটা কত হয়ে যাবে আর, তাহলে আর বাই আর, তার মানে 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু কত হয়ে গেল, 0। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু হচ্ছে 0 হয়ে যায়। আর কোথায় শূন্য হয়, কৃত্রিম উপগ্রহ আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেগুলো আছে সেগুলোতেও আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু জি এর ভ্যালু 0 হয়। কৃত্রিম উপগ্রহ, এই পয়েন্টগুলো লিখে রাখবে খাতায়, ঠিক আছে, এগুলো থেকে একদম কোশ্চেন পাবে। কৃত্রিম উপগ্রহ। এবার তোমাকে একটা কোশ্চেন এখান থেকে খুব আসে যে সরল দোলক মানে সিম্পল পেন্ডুলামকে যদি আমরা পৃথিবীর কেন্দ্রে বা কৃত্রিম উপগ্রহে নিয়ে যাই তাহলে তার
টাইম পিরিয়ড বা পর্যায়কাল কত হবে। তো সরল দোলকটির টাইম পিরিয়ডের ফর্মুলা কি হয়, 2π√L/g। দেখো পৃথিবীর কেন্দ্রে বা কৃত্রিম উপগ্রহে জি এর ভ্যালু হচ্ছে 0, তার মানে টাইম পিরিয়ডটা কত হয়ে যাবে, অসীম। টাইম পিরিয়ডটা হয়ে যাবে অসীম। টাইম পিরিয়ড অসীম হওয়া মানেটা কি, টাইম পিরিয়ড অসীম হওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি সরল দোলকের কোনো গতি হবে না, ঠিক আছে। এইরকম করে যে দুলছে, অসীম মানে কি এইখান থেকে এইটুকু যেতে হচ্ছে অসীম টাইম লাগবে, তার মানে এটা অ্যাকচুয়ালি দুলবে না, তাহলে সরল দোলকের কোনো গতি হবে না, সরল দোলকের কোনো গতি হবে না। বেশ, এরপরে নেক্সট যেটা আসবে যে পৃথিবীর গড় ঘনত্ব বের করা, ঠিক আছে, বা এই কোশ্চেনটা বলা হয় পৃথিবীর গড় ঘনত্ব, মিন ডেন্সিটি অফ আর্থ, মিন ডেন্সিটি অফ আর্থ, এটাকে আমাদের বের করতে হবে। বেশ, তাহলে পৃথিবীর ঘনত্ব রো, ঘনত্ব সমান কি হয়ে যায়, পৃথিবীর ভর বাই পৃথিবীর আয়তন, হয়েছে। এইবার দেখো এটাকে, এটা এই কোশ্চেনটা এইভাবে আসে যে রো এর সঙ্গে স্মল জি এবং ক্যাপিটাল জি এইগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো। কোশ্চেনটা এরকম করেও আসে যে পৃথিবীর ঘনত্ব মানে রো, স্মল জি এবং ক্যাপিটাল জি এদের মধ্যে হচ্ছে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তাহলে এখান থেকে আমরা আজ এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে যে স্মল জি সমান হচ্ছে ক্যাপিটাল জি m/r²। ঠিক আছে, তাহলে এখানে এম এর জায়গায় আমরা এটা সাবস্টিটিউট করবো, এম সমান কি হয়ে যাচ্ছে g/r²/ক্যাপিটাল জি। তাহলে বসিয়ে দাও, 3টা উপরে তুলে দাও, তাহলে 3m/4πr³। তাহলে এম এর জায়গায় যদি এটা আমরা বসিয়ে দিই তাহলে 3gr²/4πgr³। তাহলে এই r² আর এইটা কেটে যাবে r, তাহলে ফাইনালি দাঁড়িয়ে গেল কত, 3g/4πg/r। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। এবার এখান থেকে তোমাদের নিউমেরিক্যাল আসতে পারে, তোমাদের হচ্ছে পৃথিবীর গড় ঘনত্বটাকে নির্ণয় করতে দিতে পারে, নির্ণয় করতে দিতে বলতে পারে। তো এখানে দেখো জি এর ভ্যালুটা হচ্ছে, আমরা জানি যে জি এর ভ্যালু পৃথিবী পৃষ্ঠে হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর ক্যাপিটাল জি এর ভ্যালু আগের দিন কি বলেছিলাম 6 পয়েন্ট, ক্যাপিটাল জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 ইউনিটটা লিখে নেবে। নেক্সট হচ্ছে যে আর আরটা কত, আরটা হচ্ছে 6400 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এই 6400 কিলোমিটার এটাকে মিটারে করে নেবে, মিটারে করে নেবে, তাহলে মিটারে করে নিলে 64, আর এখানে দুটো আর তিনটে মানে 5টা, এত মিটার হয়ে যাবে, 64 ইন্টু 10⁵ মিটার। এবার এই ভ্যালুগুলো সব বসিয়ে দেবে, এই ভ্যালুগুলো বসে জাস্ট ক্যালকুলেশন করবে, যেটা আসবে পৃথিবীর ডেন্সিটি সেইটা হয়ে যাবে অত, ইউনিটে কি যাবে, এসআই ইউনিট হবে, এসআই ইউনিট হলো kg/মিটার কিউব, kg/মিটার কিউব। বেশ, এইবার আমরা গ্রাফটা করব, ঠিক আছে। এবার হচ্ছে গ্রাফটা করব যে পৃথিবীর কেন্দ্র থেকে আমরা যত বাইরের দিকে যাব, ঠিক আছে, তত গ্রাফটা কিরকম হবে। তাহলে এই দিকটা ভ্যালু অফ জি, ঠিক আছে, এই দিকটা ভ্যালু অফ জি, আর এই দিকটা হচ্ছে আর, ঠিক আছে। আর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এখানে লিখবো পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আমরা কি দেখলাম, যত এই দিকে আসছি তত কি হচ্ছে জি এর ভ্যালু কমছে, কিন্তু আমরা কি করছি গ্রাফটা এই দিক থেকে মাপছি, এই দিক থেকে যেতে হবে, তাহলে উল্টোটা হবে। তাই এখান থেকে যত আমরা বাইরের দিকে যাব জি এর ভ্যালু কি হবে, বাড়বে। এবং সেই বাড়াটার ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি যে জি ডি সমান g1 - d/r ছিল, তাহলে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন,
তাহলে এটা স্ট্রেট লাইন ফর্মে এই যাবে, এইরকম হবে। এবং এই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কোথায় পাচ্ছি? পৃথিবীর পৃষ্ঠে, মানে যেখানে আর ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তারপর যত উপরের দিকে যাব তত কি হবে? জি এর ভ্যালু হচ্ছে কমবে, আগের দিন দেখেছিলাম। এবং সেই রিলেশনটা কিরকম ছিল দেখবে, 1/, ফর্মে ছিল। তাহলে এটা হয়ে যাচ্ছে গ্রাফটা, এটা বাড়বে, আর এই দিকটা হচ্ছে কার্ভের নেচারে হচ্ছে কমবে। ঠিক আছে, আগের দিনে যে রিলেশনটা ছিল, ঠিক আছে, যে এই উচ্চতায় জি এর ভ্যালু কত হবে, মনে আছে? এই উচ্চতায় জি এর ভ্যালু কত হবে? সেখানে কি ছিল? g/1 প্লাস h/r, তার হচ্ছে হোল স্কোয়ার, এইটা ছিল। তাহলে দেখো এখানে 1/x² গ্রাফ, 1/x² বা 1/r² গ্রাফ, ঠিক আছে, সরি এটা আর, হ্যাঁ, এটা হচ্ছে যে 1/r² গ্রাফ। তাহলে 1/r² গ্রাফ কি হয়? এরকম করে আস্তে আস্তে ফল করবে, এবং সেটা হচ্ছে কার্ভের নেচারে ফল করবে। ঠিক আছে, তাহলে এই যে এই গ্রাফটা হচ্ছে টোটাল গ্রাফটা। আর ওখানে উচ্চতার ক্ষেত্রে আমি বলেছিলাম কিন্তু বাইনোমিয়াল এক্সপেনশন করার পরে কিন্তু ভ্যালুটা চলে এসেছিল কত? g1 - 2h/r, এইটা বাইনোমিয়াল এক্সপেনশন করার পর কিন্তু এই ভ্যালুটা এসেছিল। আর না হলে যদি বাইনোমিয়াল এক্সপেনশন না করি তাহলে যে ভ্যালুটা আমরা আগে লিখলাম ওই ভ্যালুটা ইউজ করব। তো এখানে ওই ভ্যালুটাই আমরা ইউজ করি, যেটা স্পেশাল কেস, যখন আমরা কি বলেছিলাম যে আরটা হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দেন এইচ হবে, তখন এই কেসে ফর্মুলাটা আমরা ইউজ করব। বেশ, তাহলে জি এর ভ্যালুর ভ্যারিয়েশন দেখো কি কি দুটোর জন্য হয়ে গেল। একটা হচ্ছে জি এর ভ্যারিয়েশন উচ্চতার সঙ্গে সঙ্গে, আর জি এর ভ্যারিয়েশন গভীরতার সঙ্গে সঙ্গে। এবার আগে যেটা পড়বো আহ্নিক গতির জন্য জি এর পরিবর্তন। আহ্নিক গতি, আহ্নিক গতি কাকে বলে? যে পৃথিবী হচ্ছে নিজের চারিদিকে ঘুরছে, ঠিক আছে, পৃথিবী এই এরকম নিজের অ্যাক্সিসের চারিদিকে কি করছে? নিজের অ্যাক্সিসের চারিদিকে পৃথিবী হচ্ছে ঘুরছে। এর ঘোরার জন্য কি হচ্ছে? পৃথিবীর জি এর ভ্যালুর উপর এফেক্ট পড়ছে, এবং সেই এফেক্টটা কি রকম পড়ছে সেটা আজকে আমরা দেখব। তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েশন অফ স্মল জি উইথ দি রোটেশন অফ আর্থ। ছবিটা একটু সুন্দর করে আঁকি, অনেকটা জায়গা লাগবে, এটা মুছে দিচ্ছি। এই হচ্ছে ধরো আর্থ, ঠিক আছে, এই হচ্ছে আর্থের অ্যাক্সিস, যার ইয়েতে এরকম করে ঘুরছে, যার চারিদিকে এরকম করে ঘুরছে। এইবার আমরা কি করব? এইখানে একটা যে কোনো পয়েন্ট নিয়ে নিলাম, পি পয়েন্ট, ঠিক আছে, যে কোনো নাম দেবে, পি এ বি যা খুশি নাম দেবে। এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তো এখান থেকে এইটা তাহলে কি হয়ে যাবে? পৃথিবীর ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর। এবং এই যে পয়েন্টটা আছে এইটা এই হরাইজন্টাল লাইনটার সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? থিটা অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল। তাহলে যখন আর্টটা এরকম করে ঘুরবে তখন পৃথিবীটা কি হবে? তাহলে ভালো করে দেখবে, এটা আর্টটা যখন এরকম করে ঘুরছে তখন হচ্ছে এই যে পি পয়েন্টটা আছে, পি পয়েন্টটা কি হবে? এইরকম সার্কুলার পথে একটা ঘুরবে, এরকম করে ঘুরছে পুরো আর্টটা হচ্ছে যে এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, আর পি পয়েন্টটা কি হবে? অ্যাকচুয়ালি এরকম করে ঘুরছে, এইখান থেকে এইখানে চলে আসবে এরকম করে। তাহলে এটা কি হচ্ছে? একটা সার্কেল হবে। তাহলে এই সার্কেলটার ব্যাসার্ধটা আমরা ধরলাম এইখান থেকে এইটুকু হচ্ছে স্মল আর। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে? থিটা হবে। তাহলে স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশন কি? এই ট্রায়াঙ্গেলটা নাও, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা নাও। তাহলে এই ট্রায়াঙ্গেলের এইটা লম্ব, এইটা ভূমি, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে cos থিটা সমান আমরা কি জানি? cos থিটা সমান হচ্ছে লম্ব বাই অতি। তাহলে লম্ব cos থিটা মানে ভূমি বাই অতি, তাহলে ভূমি বাই অতি মানে হচ্ছে ভূমিটা এইটা, আর আর অতিটা হচ্ছে ক্যাপিটাল আর। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ স্মল আরটা ক্যাপিটাল আর কস থিটা। এই রিলেশনটা আগে বের করে নেবে, ঠিক আছে।
আচ্ছা, এইটা কিন্তু লম্ব হবে না। কেন হবে না? কারণ আমরা এইভাবে ত্রিভুজটা নিতে পারবো না, কারণ অ্যাঙ্গেলটা এখানে আছে। তাহলে তোমাকে এইভাবে ত্রিভুজটা দেখতে হবে, মানে উল্টো দিক থেকে, এই দিক থেকে দেখতে হবে, এই দিক থেকে দেখতে হবে। তাহলে এইটা হচ্ছে ভূমি, এইটা লম্ব, এইটা অতি হবে। এই দিকটা নিলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে, কারণ অ্যাঙ্গেলটা এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। ঠিক আছে, ধরো এটা থিটা আর এটা হচ্ছে ক্যাপিটাল আর। এবার দেখো ঘোরার জন্য এটার বাইরের দিকে কি বল কাজ করবে? সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটার ভ্যালুটা হচ্ছে কত? এম ওমেগা স্কোয়ার স্মল আর। তাহলে অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, বা এটাকে তোমরা বলো এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এখানে আমরা কৌণিক বেগ দিয়ে লিখবো। ধরে নিচ্ছি যে পৃথিবীর হচ্ছে কৌণিক বেগ কত? ওমেগা। এইবার এই জিনিসটাকে দুটো উপাংশে ভাঙিয়ে আমরা, যেমন এই দিকে একটা ভাঙলাম, এই একটা উপাংশ, আর এই দিকে একটা হবে। এই দিকেরটা আমার লাগবে না গো, ঠিক আছে, এই দিকেরটা লাগবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, কারণ এটা হচ্ছে বিপরীত কোণ। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, উল্টো দিকের কোণ। তাহলে এই দিকে কম্পোনেন্টটা কত হয়ে যাবে? এই দিকে কম্পোনেন্টটা হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। কস থিটাটা পাশে লিখবে, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। তাহলে এই এখানে ধরো একটা বস্তু রয়েছে, ঠিক আছে, সেই বস্তুটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করার জন্য আকর্ষণ বলে যে লব্ধি বলটা, সেটা কত হবে? আমরা এমনিতে জানি এম জি বলে আকর্ষণ করে, আর এখানে বাইরের দিকে একটা বল আছে, সেই বাইরের দিকে বলটা কত? এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। তাহলে লব্ধি বলটা কত হয়ে যাবে? এম জি থেকে কম হবে। সেটা কত না? এইটা। বেশ, তাহলে আমরা যদি এমটাকে কমন নিয়ে নিই, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? আর কস স্কোয়ার থিটা। তাহলে এইটা হচ্ছে লব্ধি বলটার ভ্যালু। তাহলে আমরা এই লব্ধি বলটাকে লিখলাম এম জি প্রাইম। তাহলে এম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। বোথ সাইড এম এম কেটে দাও, তাহলে জি এর যে নতুন ভ্যালুটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এইবার এই যে রেখাটা আছে এইটাকে আমরা কি বলি? এটাকে বলি নিরক্ষরেখা, ঠিক আছে, বা ইকুয়েটর। আর এইটাকে আমরা বলি মেরু বা পোল। ঠিক আছে, তাহলে এই নিরক্ষরেখার উপর থিটার ভ্যালু কত হবে? নিরক্ষরেখার উপর থিটার ভ্যালু হয়ে যাচ্ছে, এটা ইকুয়েটর, ঠিক আছে, তাহলে ই দিয়ে লিখছি। এই জায়গাটা থিটার ভ্যালু কত হবে? এই এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা এইটা এরকম আছে, এটা এরকম করে এইরকম হয়ে গেল, তাহলে জিরো হয়ে গেল। কস জিরো ভ্যালু কত? 1। তাহলে ইকুয়েটারে বা নিরক্ষরেখায় জি এর ভ্যালুটা হয়ে যাবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর এটা তো 1। তাহলে এইটা হচ্ছে ইকুয়েটারে জি এর ভ্যালু। তাহলে দেখো ইকুয়েটারে বা নিরক্ষরেখায় জি এর ভ্যালুটা হচ্ছে কি হচ্ছে? কমে যাচ্ছে, কারণ জি মাইনাস আছে, তাহলে কি হচ্ছে? কমে যাচ্ছে। আর যদি বলে মেরুতে কত হবে, তাহলে মেরুতে মানে কোন জায়গায়? এই পয়েন্টটাই বার করতে হবে। তার মানে এই থিটাটা কত হয়ে যাবে? এই বাড়ছে, এই বাড়ছে, বাড়তে 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 এই মানে এই পুরো অ্যাঙ্গেলটা, তাহলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, cos 90 ভ্যালু হচ্ছে 0। জিরো হওয়া মানে পুরো এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পোলে ভ্যালুটা হয়ে যাচ্ছে বা মেরুতে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? জি। তাহলে মেরুতে জি আর নিরক্ষরেখায় হচ্ছে এই ভ্যালুটা। ওকে, তাহলে বলো যে পৃথিবীতে জি এর ভ্যালু হচ্ছে সর্বাধিক কোথায়? সেটা হচ্ছে মেরুতে। আর সব থেকে কম ভ্যালু কোথায় পাবো আমরা? সেটা হচ্ছে নিরক্ষরেখায়। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, এখান থেকে একদম কোশ্চেন পাবে। পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালু হচ্ছে মেরুতে সর্বাধিক, যেটা আমরা দেখছি যে জি, এবং নিরক্ষরেখায় হচ্ছে সর্বনিম্ন। ঠিক আছে, যেটা দেখলাম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এবার শেপ থেকেও আমরা বের করে নিতে পারি। ধরো পৃথিবীর যে অ্যাকচুয়াল শেপটা হয়, সেই শেপটা কিরকম? অনেকটা হচ্ছে উপবৃত্তীয়, ঠিক আছে, তার মানে এইরকম শেপ হয়।
ঠিক আছে, এরকম সেভ হয়। আগের যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশনটা কিন্তু আসবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা আসছে, সেই জন্য ওটা তোমাদের হাতে নাতে করতে হবে। আর এটা থেকে আমরা জেনারেলি সহজেই বুঝে নিতে পারি। যেমন দেখো আমরা যে কি জানি যে জি এর ভ্যালু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এই দিক থেকে এটা নিরক্ষরেখা, এইটা আমার নিরক্ষরেখা, তাহলে এই ব্যাসার্ধটাকে হচ্ছে আমরা আর ই, আর এইটা হচ্ছে পোল, তাহলে এই দিকের ব্যাসার্ধটাকে ধরছি আমরা আর ই। তাহলে এখানে এই জি এর সঙ্গে আর এর রিলেশনটা কি? জি এর সঙ্গে আর এর রিলেশনটা হচ্ছে ইনভার্স, ইনভার্স, ঠিক আছে। তার মানে আর যত বেশি হবে জি তত কম হবে। তাহলে এই দুটোর মধ্যে কোন আরটা বড়? এই আরটা বড়, তার মানে ইকুয়েটারে কি হবে? জি এর ভ্যালু হচ্ছে কম হবে কম্পেয়ার টু পোল বা মেরু। তাহলে নিরক্ষরেখায় জি এর ভ্যালু কম হবে কম্পেয়ার টু পোল। বোঝা গেছে? তাহলে জি এর যে তিনটে ভ্যারিয়েশন তোমাদের সিলেবাসে আছে, তিনটেই করিয়ে দিলাম। কি কি? একটা হচ্ছে জি এর সঙ্গে উচ্চতার ভ্যারিয়েশন, স্মল জি এর ভার্সেস উচ্চতা, স্মল জি ভার্সেস গভীরতা, আর একটা হচ্ছে স্মল জি ডিউ টু রোটেশন অফ আর্থ, ডিউ টু রোটেশন অফ আর্থ বা আহ্নিক গতি, পৃথিবীর ঘূর্ণনের জন্য। তো এই তিনটে ভ্যারিয়েশন তোমাদের সিলেবাসে রয়েছে, তিনটেই কিন্তু কমপ্লিট, এবং এই তিনটে ক্যালকুলেশনটা তোমরা নিজেরা কিন্তু খাতায় পড়বে, কারণ এবার তোমাদের বারবার বলছি বড় কোশ্চেন আসবে। বেশ, নেক্সট আমরা যেটা করাবো, টাইম আছে এখনো, তাহলে একটা নিউমেরিক্যালস আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। পরে নিউমেরিক্যালস গুলো আমরা আস্তে আস্তে করবো, বাট আজকে একটা নিউমেরিক্যালস আমি করাবো, ঠিক আছে। সেটা হচ্ছে, নিউমেরিক্যালসটা আগে লিখে নিই, যে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 1% হ্রাস পায়। তোরা খাতা নিয়ে কিন্তু এগুলো সব নোট করে নেবে, ঠিক আছে, পরে দেখবে লাস্টে আর কিচ্ছু লাগবে না, তোমাদের একদম প্রিপারেশন হয়ে যাবে। তবে পৃথিবী পৃষ্ঠে জি এর কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? নিজেরা লিখে নেবে, লিখলাম না। কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, বা ছায়ার বুক থাকলে ছায়ার বুকও দেখবে এই প্রবলেমটা রয়েছে। তাহলে এই প্রবলেমটাকে তোমরা যেমন করো পার্সেন্টেজে, সেখান থেকেও করতে পারো, বাট এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন ফর্মে করি তাহলে হচ্ছে খুব সুবিধা হবে, ঠিক আছে। না হলে সেই 100 হলে 100 জায়গায় 101 এরকম করে বসিয়ে করতে পারো, বাট ওরকম করে আমরা এখানে করবো না, আমরা ইজি প্রসেসটা করবো। তাহলে এখানে দেখো, আমরা যে এররে যেমন করেছিলাম ডিজি বাই জি, মানে ত্রুটি নির্ণয়ের সময়, এবার এখানে কি বলেছে, ভরটা অপরিবর্তিত, মানে এমটা হচ্ছে কনস্ট্যান্ট, জিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কোনো চেঞ্জ হবে না, এই দুটোর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? এইটার, এবং এটা নিচেতে আছে, তাহলে কত হবে? -2 dr বাই আর, -2 dr বাই আর, এটা নিচেতে আছে বলে এটা মাইনাসটা হলো, ঠিক আছে। যদি উপরে থাকতো তাহলে কিন্তু মাইনাসটা হতো না গো, ঠিক আছে। এটা লগ দিয়ে, এগুলো আশা করি তোমাদের ক্লিয়ার আছে, এগুলো ফার্স্ট সেমের জিনিস। এবার দেখো এখানে বলেছে অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ হচ্ছে 1% হ্রাস পায়, ঠিক আছে। ব্যাসার্ধ 1% যদি হ্রাস পায়, তার মানে কি এই জিনিসটা বলা আছে 1% হ্রাস, তাহলে dr বাই আর, হ্রাস পাওয়া মানে আমরা মাইনাস দিয়ে বুঝাই, তাহলে -1%, তাহলে মাইনাস আর মাইনাস আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? প্লাস, তাহলে +2%, তাহলে জি এর শতকরা চেঞ্জ কত হচ্ছে? 2%, এবং সামনে যেহেতু প্লাস আছে তাহলে কি হবে? 2% বৃদ্ধি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা ভালো করে করবে। একটা নিউমেরিক্যালস আজকে করালাম এবং ক্যালকুলেশনগুলো করালাম, আস্তে আস্তে করাতে থাকবো। নিউমেরিক্যালসের আলাদা করে স্পেশাল ক্লাস করাবো, তখন নিউমেরিক্যালস নানা রকম নিউমেরিক্যালস করাবো। তো এখন জাস্ট পরপর ক্লাসগুলো দেখতে থাকবো। তো আজকে এতটা পর্যন্ত থাকলো, পরের দিন নেক্সট টপিকসগুলো নিয়ে আলোচনা করবো।